আপনাদের সাথে আছি নিশি হাসান। শুরুতেই পার্টনার ইন্স্যুরেন্স সংবাদ। গভীর রাতে বেগম জিয়ার গুলশান কার্যালয়ের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, বাড়িধারা থেকে রিজভী আটক, বিএনপি চেয়ারপারসনের সঙ্গে ডক্টর কামালের সাক্ষাৎ। এসএসসি পরীক্ষা হবেই বলেছেন মোহাম্মদ নাসিম, পরীক্ষা নির্বিঘ্নে কেন্দ্রের কাছে থাকতে 14 দলকে আহ্বান, পরীক্ষার সময় হরতাল অবরোধ প্রত্যাহারের আহ্বান শিক্ষামন্ত্রী। অবরোধ হরতাল সোমবারের মধ্যে প্রত্যাহার না করলে বেগম জিয়াকে ঘেরাওয়ের হুমকি নৌমন্ত্রীর, বোমাবাজি করে বাংলাদেশকে পাকিস্তান বানানোর পায়তারা চলছে বললেন ওবায়দুল কাদের। রাজধানী রামপুরার ফ্ল্যাট থেকে সাংবাদিক আক্তারুল আলমের মেয়ে ফাহমিদার লাশ উদ্ধার, পরিকল্পিতভাবে হত্যার সন্দেহ পুলিশের। শুনছিলেন প্যানার ইন্স্যুরেন্স শিরোনাম, এবার বিস্তারিত। গভীর রাতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছে ডেসকো। কার্যালয়ের ভেতরে অবস্থান করছেন বেগম জিয়া। রাত 2:42 ডেসকোর একজন ফোরম্যান ও কয়েকজন লাইনম্যান বেগম জিয়ার কার্যালয়ের সামনের বিদ্যুতের পিলার থেকে সংযোগের তার কেটে দেন। এতে পুরো কার্যালয় অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, গুলশান থানার কর্মকর্তাদের নির্দেশে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। তবে গুলশান থানার কর্তব্যরত কর্মকর্তা অবশ্য এ ধরনের কোনো নির্দেশ দেওয়ার সত্যতা অস্বীকার করেছেন। বর্তমানে ওই কার্যালয়ে বেগম খালেদা জিয়া ছাড়াও তার ছোট ছেলে, সদ্য প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান ও তাদের দুই মেয়ে, বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, প্রেস সচিব মারুফ কামাল খান, প্রেস উইং এর সদস্যরা সহ আরো অনেকে রয়েছেন। লাইন কাটা এই বাসার লাইন কাটা। এদিকে গভীর রাতে বিএনপি যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদকে আটক করেছে র্যাব। বাড়িধারার একটি বাসা থেকে র্যাব 1-এর একটি দল রিজভী আহমেদকে আটক করে। র্যাবের গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান বিষয়টি নিশ্চিত করেছেন। গত 4 জানুয়ারি অসুস্থ হিসেবে উল্লেখ করে রিজভীকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে অ্যাপোলো হাসপাতালে নিয়ে যায় গোয়েন্দা পুলিশ। কাউকে কিছু না বলে গত 7 জানুয়ারি তিনি হাসপাতাল থেকে বেরিয়ে আত্মগোপন করেন। সুষ্ঠু গণতান্ত্রিক রাজনীতি ফিরিয়ে আনতে সবাইকে নিয়ে কাজ করছেন বলে জানিয়েছেন গণফোরাম সভাপতি ডক্টর কামাল হোসেন। শুক্রবার গুলশান কার্যালয়ে বেগম খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের কথা বলেন তিনি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্মরণে গুলশান কার্যালয়ে রাখা শোক বইতে রাতে স্বাক্ষর করেন গণফোরাম সভাপতি ডক্টর কামাল হোসেন, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মনসুর সহ কয়েকজন রাজনীতিবিদ ও বিশিষ্টজনেরা। স্বাক্ষর শেষে গুলশান কার্যালয়ে বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করে তাকে সমবেদনা জানান তারা। পরে কার্যালয় থেকে বের হয়ে ডক্টর কামাল বলেন, বেগম জিয়াকে সমবেদনা জানাতে তারা এসেছিলেন, রাজনৈতিক কোনো আলোচনা হয়নি। সুস্থ, শান্তিপূর্ণ গণতান্ত্রিক অবস্থা ফিরে আসুক, এর জন্য আমরা ঐক্যবদ্ধ চেষ্টা আমরা করছি। দেশের 16 কোটি মানুষকে সঙ্গে নিয়ে এটা করতে চাই। সবাই মিলে চলেন, আমরা চেষ্টা করি এই লক্ষ্য অর্জন করতে। রাজধানীর খিলগাঁওয়ে দুর্বৃত্তদের ছোড়া পেট্রোল বোমায় দগ্ধ হয়েছে 4 জন। গতরাত 8:30টার দিকে এই ঘটনা ঘটে। আহতরা জানান, মতিঝিল থেকে ছেড়ে আসা তুরাগ সিটির একটি বাস খিলগাঁও ফ্লাইওভার অতিক্রমের সময় দুর্বৃত্তরা পেট্রোল বোমা ছোড়ে। এ সময় গাড়ি থেকে অন্য যাত্রীরা বের হতে পারলেও আগুনে 4 যাত্রী দগ্ধ হন। পরে দগ্ধদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। এদিকে গতরাতে মিরপুর 11 নম্বরে ককটেল বিস্ফোরণে আহত হন 2 পথচারী। তাদেরও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এসএসসি পরীক্ষা হবেই বলেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। পরীক্ষা নির্বিঘ্ন করতে পরীক্ষা কেন্দ্রের আশপাশে অবস্থান নিয়ে প্রশাসনকে সাহায্য করতে 14 দলের নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেন তিনি। সারা দেশে সহিংসতায় নিহতের স্মরণে শুক্রবার দুপুরে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে 2 দফায় গায়েবানা জানাজা শেষে এই মন্তব্য করেন তিনি। বলেন, বিএনপি জামায়াতের এসব নাশকতার বিরুদ্ধে জনগণ এরই মধ্যে রুখে দাঁড়াতে শুরু করেছে। অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, হরতাল অবরোধের নামে পেট্রোল বোমায় মানুষ পুড়িয়ে হত্যা মানবতা বিরোধীর অপরাধ। এর পরিণাম সম্পর্কে হুঁশিয়ার করে দেন তিনি। গায়েবানা জানাজায় জাতীয় সংসদের ডেপুটি স্পিকার, সরকারের মন্ত্রী,
আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠন 14 দলের নেতাকর্মী সহ সর্বস্তরের মানুষ অংশ নেন। রাজাকার গুন্ডা বাহিনী দিয়ে মানুষ পুড়িয়ে দিচ্ছে, তার মধ্যে ইনশাল্লাহ পরীক্ষা হবে। আমরা অনুরোধ করবো 14 দলের নেতাদেরকে, কর্মীদেরকে, সকল এমপিদেরকে, মন্ত্রী সাহেবদেরকে অনুরোধ করবো, আপনারা পরীক্ষা কেন্দ্রের আশেপাশে থেকে শান্তিপূর্ণভাবে যেন পরীক্ষা অনুষ্ঠিত হয়, তার জন্য প্রশাসনকে আপনারা সাহায্য করবেন। নিরাপরাধ নিরীহ মানুষকে হত্যা করে যেই কাজটি তিনি করছেন, এটা মানবতা বিরোধী। জাতিসংঘের আইন অনুসারে নিরীহ নিরাপরাধ মানুষকে হত্যা করা মানবতা বিরোধী, ওয়ার ক্রাইম। বাংলার জনগণের আদালতে তাদের বিচার হবে। এদিকে এসএসসি ও সমমানের পরীক্ষার সময় হরতাল অবরোধ প্রত্যাহারের আবারও আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। শুক্রবার টেলিফোনে বাংলা ভিশনকে দেয়া সাক্ষাৎকারে তিনি একথা জানান। পরীক্ষা কেন্দ্রে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা থাকবে বলেও জানান তিনি। আমি পরিষ্কার বলে দিয়েছি যে আমি আমার অবস্থান থেকে পিছিয়ে আসি নাই। আমি এতদিন ধরে যা বলে আসছি সেই অবস্থানেই আছি। তবে আমি যারা হরতাল আহ্বান করেছেন যেই দলগুলো, তাদের কাছে আমি আবেদন দেখেছি যে তারা দয়া করে আমাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ চিন্তা করে তারা পরীক্ষাটাকে বন্ডুল করবেন না, কিংবা তাদেরকে পরীক্ষাকে বাধাগ্রস্ত করবেন না। এইটা তাদের কাছে আমার বিনীত অনুরোধ। আমি আজকেও আবার তাদের এই নতুন কর্মসূচির পরিপ্রেক্ষিতে এই কথাই বলছি যে আমাদের ছেলে মেয়েদের পরীক্ষা নিতে হবে। এই অনিশ্চয়তার মধ্যে আমরা ঠেলে দিতে পারি না, এবং 15 লক্ষ ছেলে মেয়ের জীবনের সবচেয়ে বড় পরীক্ষা। সুতরাং আমাদের অনুরোধ, আমি তাদের কাছে বিনয়ের সাথে আবেদন জানাচ্ছি যে আমি আশা করি তাদের কারো না কারোর মধ্যে মানবিক মূল্যবোধ এতটুকু অবশিষ্ট আছে যেটুকু জাগ্রত হইতে পারে, যাতে তারা আমাদের ছেলেমেয়েদের পরীক্ষার দিন অন্তত পক্ষে তারা এই সকল কর্মসূচি বন্ধ রাখবেন। এই আমাদের অবস্থান। কিন্তু অবশ্যই থাকবেন, বাড়তি নিরাপত্তাও থাকবে। কিন্তু উদ্বেগটা কে সৃষ্টি করতেছে? উদ্বেগটা সৃষ্টি করে তারাই, মানুষ হত্যা করে, মানুষ মেরে পরীক্ষা বাধাগ্রস্ত করে। এই উত্তর তাদেরকে দিতে বলেন, তারা উত্তর দিক। সোমবারের মধ্যে 20 দলের অবরোধ ও হরতাল প্রত্যাহার করা না হলে বেগম খালেদা জিয়ার গুলশানের অফিস ঘেরাও করে পানি, বিদ্যুৎ ও গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়ার হুমকি দিয়েছেন নৌমন্ত্রী শাহজাহান খান। শুক্রবার রাজধানীতে এক সমাবেশে তিনি এই হুঁশিয়ারি দেন। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এক সমাবেশে নৌমন্ত্রী শাহজাহান খান বলেন, এসএসসি পরীক্ষা শুরু হবার আগে 20 দলের অবরোধ প্রত্যাহার করা না হলে বেগম খালেদা জিয়ার অফিস ঘেরাও করবে শ্রমিক জনতা। আগামী 2 তারিখে বাংলাদেশে এসএসসি পরীক্ষা হবে। 14 লক্ষ ছাত্রছাত্রীর দিকে তাকিয়ে আপনাকে প্রত্যাহার করতে হবে এই অবরোধ হরতাল। আর যদি না করেন, আপনি এমন ভাবে অবরুদ্ধ হবেন, আপনার বিদ্যুৎ লাইন কেটে দেওয়া হবে, আপনার পানির লাইন কেটে দেওয়া হবে, আপনার বাড়ির সামনে সমস্ত পোড়া গাড়ি নিয়ে আমার বাড়ির শ্রমিকরা হাজির হবে। চারদিক থেকে এমন ভাবে আপনাকে ঘেরাও করা হবে, আপনাকে নিয়ে যে সমস্ত আপনার জন্য যে খাবারগুলো নিয়ে যায় বিএনপি নেতা নেত্রীরা, ওই খাবার আপনার ঘরে পৌঁছবে না, অবরুদ্ধ হয়ে আপনাকে না খেয়ে সেখানে বসতে হবে। এদিকে চট্টগ্রাম টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের দ্বিবার্ষিক সম্মেলনে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, বোমাবাজি করে বাংলাদেশকে পাকিস্তানের মতো বিপজ্জনক রাষ্ট্রে পরিণত করার পায়তারা চলছে। আমি রাজনৈতিক আন্দোলনকে সাপোর্ট করি, কিন্তু এটা রাজনৈতিক আন্দোলন নয়। এই নাশকতা, এই বোমাবাজি, একে প্রতিরোধ করতে হবে। বোমাবাজি করে আর বাংলাদেশকে পাকিস্তানের মতো বিপজ্জনক রাষ্ট্রে পরিণত করার পায়তারা রুখতেই হবে। অন্যদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে আওয়ামী লীগের প্রচার সম্পাদক ডক্টর হাসান মাহমুদ বলেন, বিএনপির আন্দোলনের নামে মানুষ মেরে তাদের জন্য দোয়ার আয়োজন প্রহসন ছাড়া কিছুই নয়। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। অবরোধের মধ্যেই এবার রবিবার থেকে 3 দিনের কর্মসূচি দিয়েছে 20 দলীয় জোট। শুক্রবার বিএনপি যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে উড়িয়ে দেওয়ার হুমকি, দেশব্যাপী নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা হামলা ও সিনিয়র নেতাদের বাসায় বোমা হামলার প্রতিবাদে এই কর্মসূচি ঘোষণা করা হয়েছে। 20 দলের নেতাকর্মীদের বাসা বাড়িতে অভিযানের নামে নিরীহ মানুষকে হয়রানি ও নাশকতা সৃষ্টি করে এর দায় 20 দলের ওপর চাপানোর সমালোচনা করা হয় প্রেস বিজ্ঞপ্তিতে। এর আগে গণমাধ্যমে পাঠানো তারেক প্রেস বিজ্ঞপ্তিতে রিজভী বলেন,
এর আগে গণমাধ্যমে পাঠানো আরেক প্রেস বিজ্ঞপ্তিতে রিজভী বলেন, সরকার পক্ষ 15 লাখ পরীক্ষার্থীর ভাগ্যের কথা বলে হরতাল অবরোধ প্রত্যাহারের আহ্বান জানালেও দেশের 16 কোটি মানুষের কথা চিন্তা করেনি। রাজধানী সহ সারা দেশে চলছে 20 দলীয় জোটের টানা অবরোধ। এদিকে লক্ষ্মীপুরের সমাজপুরে যাত্রীবাহী বাসে বোমা হামলায় চালক নিহত হয়েছে, আহত 8 জন। শুক্রবার সকালে বরিশালের বেলতলা মাদানী সড়কে বিক্ষোভ করেছে অবরোধকারীরা। জেলার কেন্দ্রীয় বাস টার্মিনাল ও অভ্যন্তরীণ দূরপাল্লার রুটে বাস চলাচল স্বাভাবিক রয়েছে। অবরোধে রাজশাহীর কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি। নগরের বিভিন্ন জায়গা থেকে 3 জনকে আটক করেছে পুলিশ। অবরোধের সমর্থনে নরসিংদীর মাধবদী এলাকায় মিছিল করেছে স্থানীয় 20 দলীয় জোটের নেতাকর্মীরা। মিছিলটি শহরের প্রধান সড়ক ঘুরে গরু বাজারে সংক্ষিপ্ত সমাবেশ করে তারা। টাঙ্গাইলে অবরোধের সমর্থনে মিছিল বের হলে পুলিশ বাধা দেয়। পরে অবরোধকারীরা জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করে। ঝিনাইদহে মিছিল সমাবেশ করেছে 20 দলীয় জোটের নেতাকর্মীরা। জেলার বিভিন্ন জায়গা থেকে বিএনপি জামায়াতের 9 নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। কক্সবাজারের কুতুবদিয়া চ্যানেলে মালয়েশিয়াগামী ট্রলার ডুবিতে এই পর্যন্ত 8 জনের লাশ উদ্ধার করেছে কোস্টগার্ড। কোস্টগার্ড জানায়, শুক্রবার বেলা 12:30টার দিকে খদিয়ার ডেইল এলাকা থেকে 8 জনের লাশ উদ্ধার করা হয়। তবে লাশের পরিচয় নিশ্চিত করা যায়নি। বৃহস্পতিবার সকালে অবৈধভাবে মালয়েশিয়া যাবার পথে শতাধিক যাত্রী নিয়ে কক্সবাজারের কুতুবদিয়া চ্যানেলে ডুবে যায় ট্রলারটি। জীবিত উদ্ধার করা হয় 43 যাত্রীকে। এদিকে ট্রলার ডুবির ঘটনায় 11 জনের বিরুদ্ধে মানব পাচার আইনে মামলা করেছে পুলিশ। রাজধানীর রামপুরায় নিজ ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয়েছে আইনজীবী ফাহমিদা আক্তারের মৃতদেহ। শুক্রবার দুপুরে গলায় গামছা পেঁচানো ও ঘাড় ভাঙা অবস্থায় ফাহমিদাকে উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, পরিকল্পিতভাবে ফাহমিদাকে হত্যা করা হয়েছে। প্রয়াত সাংবাদিক আক্তারুল আলমের মেয়ে ফাহমিদা। রামপুরায় মহানগর প্রজেক্টের নিজ ফ্ল্যাটে অনেকদিন ধরে একাই থাকতেন প্রয়াত সাংবাদিক আক্তারুল আলমের মেয়ে আইনজীবী ফাহমিদা আক্তার। শুক্রবার দুপুরে উদ্ধার করা হয় হাত পা বাঁধা ফাহমিদার মৃতদেহ। পুলিশের ধারণা, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য আপাতত নিয়ে গেছে দারোয়ান আর বাসার কাজের মহিলা, তাকে শ্বাসরুদ্ধ করে মারছে। ফাহমিদার স্বামী গোলাম রাব্বানী বাহরাইনে বাংলাদেশ দূতাবাসে কর্মরত, আর একমাত্র ছেলে থাকে আমেরিকায়। মৃতের ভাই টিআইবির পরিচালক রিজানুল আলম বোন হত্যার বিচার দাবি করেছেন। দরজা খুলে দেওয়ার পরপরই সম্ভবত তার চোখে মুখে মরিচের গুঁড়া তাকে ছিটিয়ে দেওয়া হয়। তারপরে সে অপ্রস্তুত হয়ে যায় এবং অপ্রস্তুত হয়ে যাওয়ার প্রেক্ষিতে যেটা হয় যে নর্মালি যেটা হয় যে এই অবস্থার মধ্যে তাকে অপ্রস্তুত অবস্থার মধ্যে তাকে তার ওড়না জড়িয়ে তাকে গলায় শ্বাসরুদ্ধ করা হয় এবং যেটা পুলিশ আমাদেরকে বলেছে যে ঘাড় মটকিয়ে আসলে তাকে মেরে ফেলা হয়েছে। পাশের ফ্ল্যাটের লোকজন জানান, বুধবার রাতে শেষবারের মতো কথা হয়েছে ফাহমিদার সাথে। ওনার ছেলে ছিলেন, ছেলে দেশের বাইরে চলে গেছে, এখন উনি দীর্ঘদিন এই বছরখানিক মতন হবে উনি একা। ফাহমিদার অস্বাভাবিক মৃত্যুতে বিশিষ্ট জনেরা ছুটে আসেন লাশ দেখতে। রিজানুল আলম বাদী হয়ে রামপুরা থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা। আরও একবার বাংলা ভিশন সংবাদে। তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, সন্ত্রাসের পথ পরিহার করে জাতির কাছে ক্ষমা চাইলেই কেবল 20 দলীয় জোটের সাথে আলোচনার পরিবেশ তৈরি হতে পারে। শুক্রবার জাসদ কার্যালয়ে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের জাতীয় কমিটির সভায় তথ্যমন্ত্রী বলেন, যারা বোমা মেরে পেট্রোল বোমা মেরে নিরীহ মানুষকে হত্যা করে তাদের সাথে গণতান্ত্রিক কোনো আলোচনা হতে পারে না। যতদিন বেগম জিয়া সন্ত্রাসের পথ পরিহার না করবেন, জঙ্গিবাদের পৃষ্ঠপোষকতা করা বন্ধ না করবেন, ততদিন কোনো সংলাপের সম্ভাবনা নেই। সাংবিধানিক পন্থা স্বীকার করে চলমান সন্ত্রাস বন্ধ করে জাতির কাছে বেগম জিয়াকে ক্ষমা চাওয়ার পরামর্শ দিয়ে তথ্যমন্ত্রী বলেন, এরপর যদি পরিবেশ সৃষ্টি হয় তখনই সংলাপের চিন্তাভাবনা করা হবে। অন্যথায় সরকার ও জনগণ মিলে এই সহিংসতা দমন করবে বলে জানান তিনি। ঢাকার 39 নম্বর ওয়ার্ডের সাবেক কমিশনার মোজাম্মেল হক মুক্তাকে বাড়ি থেকে আটক করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যা 7টার দিকে সাবেক ওয়ার্ড কমিশনার মোজাম্মেল হক মুক্তাকে গোপীবাগে তার বাসা থেকে আটক করা হয়। পুলিশ জানায়, সাম্প্রতিক গাড়ি পোড়ানোর মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। মামলায় মোজাম্মেল মুক্তা সহ বিএনপির বেশ কয়েকজন নেতাকর্মীর নাম রয়েছে। ঢাকা মহানগরীর বর্তমান 39 নম্বর ওয়ার্ডের কমিশনার ছিলেন বিএনপি নেতা মোজাম্মেল হক মুক্তা। অন্যদিকে এসএসসি পরীক্ষার সময় অবরোধ প্রত্যাহারের দাবিতে শুক্রবার কেন্দ্রীয় শহীদ মিনারে অনশন কর্মসূচি পালন করেছে জাতীয় শিক্ষক কর্মচারী ফ্রন্ট।
শিক্ষকদের এই কর্মসূচিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, ব্যবস্থাপনা কমিটির সদস্য ও অভিভাবকেরা অংশ নেন। 2 ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া এসএসসি পরীক্ষার সময় অবরোধ নাশকতা প্রত্যাহারের দাবি জানান বক্তারা। একই দাবিতে শুক্রবার বাংলাদেশ কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি সংবাদ সম্মেলন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিক্ষক কেন্দ্রে। সংবাদ সম্মেলনে শুধু অবরোধ প্রত্যাহার নয়, শিক্ষার্থীদের আতঙ্ক উৎকণ্ঠা দূর করতে 20 দলীয় জোটের পক্ষ থেকে অভয় বার্তা দেওয়ারও দাবি জানান শিক্ষক নেতারা। এবারে পার্টেক্স প্লাস্টিক অর্থ ও বাণিজ্য সংবাদ। হরতাল অবরোধের প্রভাবে রাজধানী বাজারে একদিকে প্রায় সব নিত্যপণ্যের দাম বেড়ে গেছে, অন্যদিকে কমে গেছে ক্রেতাদের উপস্থিতি। রাজধানীতে মালামাল আনতে বাড়তি পরিবহন খরচ এবং পথে পথে বাধা থাকলেও বাজারে কোনো পণ্যেরই কমতি নেই। ছুটির দিনে কাঁচা বাজারগুলোয় ক্রেতাদের উপস্থিতি থাকে অনেক বেশি। তবে অবরোধের 25তম দিন শুক্রবারে রাজধানীর কারওয়ান বাজারে ক্রেতাদের উপস্থিতি তেমন বেশি না থাকলেও প্রায় সব পণ্যের দাম ছিল অনেক বেশি। বিক্রেতারা বেশি দামের কথা স্বীকার না করলেও তারা বলছেন অবরোধে পরিবহন খরচ বাড়তি, তাই পণ্যের দামেই সেই খরচ পুষিয়ে নিচ্ছেন তারা। চালের দাম কেজি প্রতি বেড়েছে অন্তত 5 টাকা, ডাল কেজি প্রতি 10 টাকা আর তেলের দামেও বেড়েছে কেজি প্রতি অন্তত 5 থেকে 7 টাকা। মাছের সরবরাহ থাকলেও ক্রেতা উপস্থিতি কম, আর মাংসের বাজারেও ক্রেতাদের ভিড় না থাকলেও রয়েছে চড়া দাম। দোকান ভেদে কেজি প্রতি গেল সপ্তাহের তুলনায় বেড়েছে আরও অন্তত 10 থেকে 15 টাকা। এবারে আমি জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। পাকিস্তানের সিন্ধু প্রদেশের শিকারপুর জেলায় শিয়া সম্প্রদায়ের মসজিদ ইমামবাড়ার ভেতরে শক্তিশালী বোমা বিস্ফোরণে কমপক্ষে 60 জন নিহত হয়েছে, আহত আরও 60 জন। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে কর্তৃপক্ষ। শুক্রবার জুমার নামাজের পরপরই শিকারপুরের লাখিদার এলাকায় ওই শিয়া মসজিদের ভেতরে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে ভবনের ছাদ ধসে